আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। তাইওয়ানকে ঘায়েল করতে 1000 পরমাণু শক্তি বাড়াচ্ছে চীন। আতঙ্কে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কি পদক্ষেপ নেবে? গাজায় দুর্ভিক্ষ ঘোষণা। জাতিসংঘে চরম খাদ্য সংকট ও তীব্র অপুষ্টিতে 5 লাখ ফিলিস্তিনি, বাড়ছে মৃত্যু হার। চাঁদে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রকল্প ভালোভাবে নেয়নি রাশিয়া চীন। মালিকানা নিয়ে প্রতিযোগিতায় শক্তিশালী দেশগুলো। আতঙ্কজনক হারে বাড়ছে চীনের পারমাণবিক শক্তি। প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের প্রস্তুতি নিতে বলেছেন। আর সেই নির্দেশের আড়ালে বেইজিং তৈরি করছে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার। বর্তমানে চীনের হাতে 600 ওয়ারহেড থাকলেও 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াবে বলে আশঙ্কা করছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সামরিক মহল স্পষ্ট বলছে, এই শুধু প্রতিরক্ষা নয়, বরং সরাসরি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। ট্রাম্প প্রশাসনের জন্য এক ভয়াল দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এই নতুন বাস্তবতা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের পারমাণবিক উত্থানে কাঁপছে যুক্তরাষ্ট্র। 2030 সালের মধ্যেই বেইজিংয়ের হাতে থাকবে 1000-এর বেশি পরমাণু ওয়ারহেড। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এমন দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর মধ্য দিয়ে সরাসরি ওয়াশিংটনের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে বেইজিং। একদিকে চীনের বাণিজ্যিক উত্থান ঠেকাতে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তাইওয়ান দখলের প্রস্তুতির আড়ালে ভয়ঙ্কর সমরাস্ত্র সক্ষমতা গড়ে তুলছে বেইজিং। চীনের পরমাণু অস্ত্রের ক্রমবর্ধমান মজুদ কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি নতুন মোড়ল হিসেবে বিশ্ব শাসনের প্রস্তুতি নিচ্ছে শি জিনপিংয়ের দেশ? চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বা নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়লে কিংবা কমিউনিস্ট সরকারের টিকে থাকা প্রশ্নবিদ্ধ হলে বেইজিং প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। বিভিন্ন সময়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীন এখন ব্যাপক হারে নতুন নতুন ক্ষেপণাস্ত্র সাইলো, ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্র এবং আধুনিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি তৈরি করছে। আমেরিকার শিকাগো ভিত্তিক প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট জানাচ্ছে, বর্তমানে চীনের হাতে রয়েছে অন্তত 600 পারমাণবিক ওয়ারহেড। ধারণা করা হচ্ছে পিপলস লিবারেশন আর্মির হাতে রয়েছে 712টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইল লঞ্চিং ইউনিট। এর মধ্যে 400-র বেশি কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। চীনের বেশিরভাগ মিসাইল সেন্টার আঞ্চলিক হামলার জন্য তৈরি, কিন্তু আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর কারণে তাইওয়ান থেকে দক্ষিণ কোরিয়া, এমনকি জাপান পর্যন্ত বেইজিংয়ের পারমাণবিক হুমকির আওতায় চলে আসবে। মার্কিন প্রতিরক্ষার প্রধান কেন্দ্র পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, 2030 সালের মধ্যে চীনের হাতে 1000-এরও বেশি ওয়ারহেড থাকবে। একই সময়ে বেইজিংয়ের ভাণ্ডারে থাকবে ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে কয়েক লাখ টন বিস্ফোরণ ক্ষমতার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির পারমাণবিক অস্ত্র সম্ভার বৃদ্ধিকে ত্বরান্বিত করছে তার এই আদেশ। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ড ও পেন্টাগন স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে জানিয়েছে, চীনের এই উত্থান শুধুমাত্র প্রতিরক্ষার জন্য নয়, বরং এর মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে চাইছে বেইজিং। তাদের সরকারি প্রতিরক্ষা নীতি নো ফার্স্ট ইউজ বলছে, পারমাণবিক হামলার সূচনা চীন করবে না, কেবল আত্মরক্ষার প্রয়োজনেই তারা গড়ে তুলবে প্রতিরোধ। বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মাঝে চীন শুধু এশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই হয়ে উঠছে নতুন এক শক্তিশালী পরমাণু পরাশক্তি। দেশটির সামরিক উদ্দেশ্যে পারমাণবিক সক্ষমতা অর্জনের গতি আন্তর্জাতিক মহলকে দিচ্ছে ভিন্ন এক বার্তা। প্রকাশ্যে চীন শান্তির কথা বললেও বাস্তবে তাদের কৌশল হচ্ছে যুক্তরাষ্ট্রের সমকক্ষ অবস্থানে পৌঁছানো। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে সামরিক শক্তির দৌড়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বেইজিং। ক্রমবর্ধমান এসব হুমকি সামাল দিয়ে শ্রেষ্ঠত্বের আসন কতদিন ধরে রাখতে পারবে আমেরিকা, সেটা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়। গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। এতে চরম খাদ্য সংকট এবং তীব্র অপুষ্টিতে ভুগছে অন্তত 5 লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের সমর্থিত সংস্থা আইপিসির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ছড়িয়ে পড়া এই ভয়াবহ দুর্ভিক্ষ আগামী মাসের মধ্যে 6.5 লাখ নাগরিকের মধ্যে ছড়িয়ে যাবে। যদিও ইসরায়েলের নেতানিয়াহু সরকার গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করেছে। আইপিসির তথ্যটি মিথ্যে এবং পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছে ইসরায়েল। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে গাজায় দুর্ভিক্ষ নামতে পারে বলে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিল জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো। তবে এ বিষয়ে কর্ণপাত না করেই ইসরায়েল সহিংসতা চালিয়ে গেছে নিরীহ গাজাবাসীদের ওপর। ইসরায়েলের এ সহিংসতা ও অবরোধের কারণে গাজায় পূর্ণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইপিসি। এ প্রতিবেদনে বলা হয়েছে গাজা নগরী সহ এর আশেপাশে এর মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই এলাকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা সর্বোচ্চ আকার নিয়েছে। সেখানে এখন প্রতি 5টি পরিবারের মধ্যে একটি পরিবার তীব্র খাদ্য ঘাটতিতে ভুগছে, প্রতি 3 শিশুর মধ্যে এক শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং প্রতিদিন 10,000 মানুষের মধ্যে সরাসরি ক্ষুধায় বা অপুষ্টিতে মারা যাচ্ছে অন্তত 2 জন। এই ভয়াবহ দুর্ভিক্ষ আগামী মাসের মধ্যে দেইর আল বালাহ ও খান ইউনিস এলাকার 6.5 লাখ নাগরিকের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকগণ। এ দুর্ভিক্ষ পুরোপুরি ঠেকিয়ে দেওয়া সম্ভব ছিল, কিন্তু ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে ফিলিস্তিনি অঞ্চলটিতে খাদ্য সামগ্রী পৌঁছানো যায়নি বলে দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার। জাতিসংঘের এমন প্রতিবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আইপিসির তথ্যটি মিথ্যা ও পক্ষপাত দুষ্ট বলে মন্তব্য করেছে তারা। হামাসের আংশিক তথ্যের ওপর ভিত্তি করে এই জরিপটি করা হয়েছে বলেও দাবি ইসরায়েলি প্রশাসনের। গাজার এমন পরিস্থিতিতেও বন্ধ নেই ইসরায়েলের হামলা ধরপাকড়। 22 মাসের সহিংসতায় গাজার অর্ধেকের বেশি মানুষ এখন অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মতো ভয়াবহ সব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সম্প্রতি চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র, আর এতে নাখোশ হয়েছে রাশিয়া এবং চীন। বিশ্লেষকদের মতে চাঁদ নিয়ে কাড়াকাড়ি হতে পারে বিশ্ব মডেলদের মধ্যে। তবে কি ভূ রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে চাঁদ? পৃথিবীর গণ্ডি পেরিয়ে যুদ্ধ গড়াবে কি মহাকাশেও? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। চাঁদ আসলে কার? প্রশ্নটা শুনতেই অদ্ভুত লাগে, অথচ এই নিয়ে আলোচনা অনেক পুরনো। কোন দেশ সবচেয়ে বেশি অধিকার রাখে চাঁদের উপর? যে দেশ প্রথম চাঁদের মাটিতে পা রেখেছে একচ্ছত্র মালিকানা কি তাদেরই? এসব প্রশ্ন কেন্দ্র করে ভবিষ্যতে মহাকাশে বড় ধরনের ভূ রাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন। এর মধ্যেই মহাকাশে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র গঠন করেছে স্পেশাল স্পেস ফোর্স। এমন অবস্থায় চাঁদ নিয়ে একটি বিশ্বযুদ্ধের সংখ্যা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মহাকাশ গবেষণা সংস্থা নাসার সূত্র মতে যুক্তরাষ্ট্র 1969 সালে প্রথম চাঁদে অবতরণ করে। সেই দিক থেকে অনেকের ধারণা হতে পারে চাঁদের উপর তাদেরই সবচেয়ে বেশি অধিকার। কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশই চাঁদের মালিকানা দাবি করতে পারে না। চাঁদ হলো সবার জন্য উন্মুক্ত একটি মহাজাগতিক বস্তু। আগামী দশকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত চাঁদে স্থায়ী ঘাঁটি বানাতে সক্ষম হতে পারে। তখন কে কতটা জায়গা ব্যবহার করবে, কোন অঞ্চলে খনিজ উত্তোলন করবে, এসব নিয়ে শুরু হতে পারে বিতর্ক। বিশেষ করে চীনের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তারা ইতোমধ্যেই চাঁদের অন্ধকার অংশে বা অদেখা পৃষ্ঠে অবতরণ করেছে। অন্যদিকে রাশিয়া সোভিয়েত আমল থেকেই মহাকাশের শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত। ভারতও চন্দ্রযান মিশনের মাধ্যমে চাঁদে অবস্থান নিয়েছে। ফলে ভবিষ্যতে এই দেশগুলোর মধ্যে মালিকানা ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ বাধা অস্বাভাবিক কিছু নয়। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ শক্তি এবং তাদের একটি আলাদা স্পেস ফোর্স বা মহাকাশ বাহিনীও রয়েছে। চীনও দ্রুত একই পথে এগোচ্ছে। এদিকে রাশিয়া দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ, কিন্তু সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকায় চাঁদকে কেন্দ্র করে যদি কখনো সরাসরি সংঘাত শুরু হয়, যুক্তরাষ্ট্রকেই এগিয়ে রাখে বিশেষজ্ঞরা। ভবিষ্যতে যদি চাঁদে পানি, খনিজ বা জ্বালানির গুরুত্বপূর্ণ ভাণ্ডার আবিষ্কৃত হয়, তবে সেটিকে কেন্দ্র করে যুদ্ধ বাধার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং মার্কিন জ্বালানি বিভাগ মিলে চাঁদে একটি পারমাণবিক রিয়েক্টর বসানোর পরিকল্পনা নিয়েছে। বিবিসির তথ্য মতে এই উদ্যোগ মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুললেও ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে, কারণ চীন ও রাশিয়া ইতোমধ্যেই এটিকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। এমন সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে 1967 সালে জাতিসংঘের উদ্যোগে গৃহীত হয় আউটার স্পেস ট্রিটি বা মহাকাশ চুক্তি।
এই চুক্তি অনুসারে কোনো দেশ চাঁদ বা অন্য কোনো মহাজাগতিক বস্তুর মালিকানা দাবি করতে পারবে না। সেখানে বলা আছে মহাকাশ ও গ্রহ উপগ্রহ হল মানবজাতির যৌথ সম্পদ। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ এই চুক্তিতে এখন পর্যন্ত 100টিরও বেশি দেশ স্বাক্ষর করেছে। তবে চুক্তি ভঙ্গ হলে বা কোনো শক্তিধর দেশ যদি একতরফা পদক্ষেপ নেয় তখন কি আদৌ আইন প্রয়োগ করা যাবে? এমন প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে। শুধু চাঁদ না, মহাকাশের বিভিন্ন বস্তু ঘিরেই বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ছে দিন দিন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ভারত সহ অনেক দেশ এখন মহাকাশে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে। তবে চাঁদ আসলে কারো একার নয়, এটি পুরো মানবজাতির। তাই ভবিষ্যতে যদি বড় কোনো সংঘাত ঠেকাতে হয় তাহলে আন্তর্জাতিক আইন ও আউটার স্পেস ট্রিটি আরও শক্তভাবে প্রয়োগ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় পৃথিবীর যুদ্ধ পৌঁছে যেতে পারে মহাকাশেও।